স্পেনে অনুপ্রবেশ ঘিরে উত্তপ্ত ইউরোপ, মঙ্গলবার ইইউ এর জরুরি বৈঠক। সীমান্ত রক্ষায় ব্যর্থ স্পেন, প্রতিবেশী দেশের ক্ষোভ প্রকাশ। তেহরানের হুঁশিয়ারির পর ইরানে হামলা বন্ধের ঘোষণা ট্রাম্পের। হরমুজ নিয়ে দ্রুত চুক্তির আশ্বাস। গাজা ইসরায়েলি হামলা অব্যাহত। রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে নিহত 9। মস্কোতে রাষ্ট্রায় আত্মঘাতী বোমা হামলায় 3 জনের মৃত্যু। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ভয়াবহ দাবানল চলছে। 2.5 লাখ একর বনাঞ্চল, গ্রিসের একাধিক অঞ্চল পুড়ে ছাই। আমন্ত্রণ আন্তর্জাতিক সংবাদে, সঙ্গে আছে আমি শাজবিন হাসান। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। মরক্কো সীমান্ত পেরিয়ে সিউতায় প্রায় 60,000 অভিবাসন প্রত্যাশীর অনুপ্রবেশ ঘিরে উত্তপ্ত ইউরোপের রাজনীতি। উদ্ভূত পরিস্থিতি এবং সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনা করতে আগামী মঙ্গলবার জরুরি বৈঠকে বসবে ইউরোপীয় ইউনিয়ন। একদিনে এত বিপুল সংখ্যক মানুষের প্রবেশের ঘটনায় ইইউ এর সীমানা রক্ষায় ব্যর্থতার দায়ে স্পেনের ওপর ক্ষোভ প্রকাশ করেছে ইতালি, ফিনল্যান্ড এবং ডেনমার্ক। এরই মধ্যে স্পেনের সঙ্গে সীমান্ত চুক্তি সাময়িকভাবে স্থগিত করেছে ইতালি। মরক্কো থেকে স্পেনের সিউতা অঞ্চলে হাজারো অভিবাসীর প্রবেশ ঘিরে ইউরোপ জুড়ে তৈরি হয়েছে নতুন উত্তেজনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে মঙ্গলবার জরুরি বৈঠক ডেকেছে ইউরোপীয় ইউনিয়ন। সীমান্ত নিরাপত্তা জোরদার এবং অবৈধ প্রবেশ ঠেকাতে যৌথ পদক্ষেপের আহ্বান জানিয়েছে জোটের বেশিরভাগ সদস্য দেশ। প্রায় 60,000 অভিবাসী মরক্কো থেকে সাঁতরে সিউতায় প্রবেশ করেন। এ ঘটনায় ইউরোপীয় দেশগুলোর মধ্যে শুরু হয়েছে মতবিরোধ। অবৈধ প্রবেশ ঠেকাতে সমন্বিত পদক্ষেপের আহ্বান জানিয়ে ইউরোপীয় ইউনিয়নের 22টি সদস্য দেশ যৌথ চিঠি দিয়েছে। চিঠিতে বলা হয়েছে, এমন পরিস্থিতি ইউরোপীয় সীমান্ত ব্যবস্থার প্রতি আস্থা কমাতে পারে। তবে স্পেন জানিয়েছে তারা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেন, 48 ঘন্টার মধ্যে সীমান্ত নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করা হয়েছে এবং অধিকাংশ অভিবাসী সিউতা ছেড়ে ফিরে গেছে। অভিবাসী প্রবেশ নিয়ে স্পেনের সমালোচনা করেছে কয়েকটি ইউরোপীয় দেশ। ইতালি সাময়িকভাবে স্পেনের সঙ্গে সেনজেন সীমান্ত ব্যবস্থার কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত নেয়। ফিনল্যান্ড এবং ডেনমার্কও সীমান্ত নিয়ন্ত্রণ বাড়ানোর পক্ষে অবস্থান নিয়েছে। দীর্ঘদিন ধরে ইউরোপে প্রবেশের অন্যতম পথ হিসেবে ব্যবহৃত হচ্ছে সিউতা। এর আগে 2021 সালেও অঞ্চলটিতে প্রায় 8,000 অভিবাসীর প্রবেশ ঘিরে স্পেন ও মরক্কোর মধ্যে কূটনৈতিক উত্তেজনা তৈরি হয়েছিল। এবার নতুন করে সেই সংকট ইউরোপীয় অভিবাসন নীতিকে প্রশ্নের মুখে ফেলেছে। মাহমুদা মুক্তি, নিউজ ডেস্ক, দেশ টিভি। সমুদ্রপথে মরক্কো থেকে স্পেনে অনুপ্রবেশ ঠেকাতে এবার ভাসমান বাঁধ নির্মাণ করেছে মাদ্রিদ সরকার। 12 থেকে 28 ইঞ্চির প্লাস্টিকের পাইপ দিয়ে আটকানোর চেষ্টা চলছে হাজারো মানুষের ঢল। তবে তা কার্যকর কোনো পদক্ষেপ নয় বলে সমালোচনা করেন সিউতার স্থানীয় বাসিন্দারা। ড্রেনেজ পাইপের মধ্যে ঘাপটি মেরে বসে আছে ঘন্টার পর ঘন্টা। হালকা সাদা রঙের কাগজে বারবার নিজেকে আড়াল করার চেষ্টা। ইউরোপে আসার স্বপ্নে বিভোর হয়ে এমন উদ্ভট কর্মকাণ্ড করেছেন 25 বছর বয়সী শহীদ। গেল বৃহস্পতিবার মরক্কো থেকে স্পেনের সিউতা অঞ্চলে এসেছেন তিনি। আইন শৃঙ্খলা বাহিনীর ভয়ে লুকিয়েছিলেন উপকূলের একটি ড্রেনেজ পাইপে। কোনোভাবেই সেখান থেকে বের করা যাচ্ছিল না তাকে। পুলিশের এক প্রশ্নের উত্তরে শহীদ জানান, সে মরক্কো ফিরে যেতে চান না, শত কষ্ট হলেও স্পেনেই থাকতে চান। ভাগ্য পরিবর্তনের আশায় হাজার হাজার মানুষের সঙ্গে তাল মিলিয়ে মরক্কো থেকে স্পেনে এসেছেন শহীদ। তবে এখানে এসে নির্মম পরিণতি দেখতে হবে তা হয়তো কল্পনাও করেনি। দেয়ালে পিঠ থেকে যাওয়ায় শেষ পর্যন্ত পাইপের ভেতরে আশ্রয় নিতে হয়েছে তাকে। শুধু শহীদ নন, তার মতো আরো অনেক অনুপ্রবেশকারী মরক্কো ফেরত যেতে নারাজ। মুজাহিদ নামের 42 বছর বয়সী এই সুদানিজ নাগরিকও মরতে রাজি, তবে আফ্রিকায় ফিরতে রাজি নন। মরক্কোতে প্রায় 1 বছর ছিলাম। ভাগ্যক্রমে একবারের চেষ্টায় আমি ইউরোপে আসতে পেরেছি। তবে আমার অনেক বন্ধু 30 থেকে 40 বার চেষ্টা করলেও ঢুকতে পারেনি। প্রতিবার তাদের 100 থেকে 150 ইউরোর মতো খরচ হয়েছে। গেল 2 দিনে কয়েক হাজার অভিবাসন প্রত্যাশী স্পেনের স্বায়ত্তশাসিত অঞ্চল সিউতায় পৌঁছেছে। তবে শনিবার থেকে তাদের ফেরত পাঠানোর চেষ্টা করছে স্পেন সরকার। এর মধ্যে 50,000 অনুপ্রবেশকারীকে তারা ফেরত পাঠিয়েছে বলে দাবি। জাহানারা ভুইয়া, নিউজ ডেস্ক, দেশ টিভি।
ইরানে হামলা বাতিলের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানান দ্রুত চুক্তিতে পৌঁছানোর শর্তে তিনি ইরানে হামলা থেকে সরে এসেছেন। চুক্তিতে অন্তর্ভুক্ত আছে প্রণালী সম্পূর্ণ উন্মুক্তকরণ এবং ইরানের পারমাণবিক নিরস্ত্রীকরণের বিষয়। সেই সঙ্গে তিনি নিশ্চিত করেছেন এবারের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় যোগ দিচ্ছে ইসরায়েলও। ইরানের সঙ্গে যুদ্ধে জড়ানোর পর থেকেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার পরিবর্তন করেছেন নিজের সিদ্ধান্ত। কখনো ইরানে কঠোর হামলার হুঁশিয়ারি, আবার কখনো ফলপ্রসূ আলোচনার ইঙ্গিত দিয়ে হামলা বন্ধের কথাও বলেছেন। যুদ্ধবিরতি ভেঙে শুরু হওয়া ওয়াশিংটন ও তেহরান পাল্টাপাল্টি হামলা আবারও বন্ধের কথা জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। শনিবার সামাজিক মাধ্যমের এক পোস্টে তিনি নিশ্চিত করেছেন দ্রুত একটি চুক্তিতে পৌঁছানোর শর্তে তিনি ইরানে হামলা বাতিল করেছেন। আরও জানান তার এবারের অঙ্গীকারে ইসরায়েলও যোগ দিচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট আরও দাবি করেন ইরান সহ অন্যান্য দেশগুলো হামলা বন্ধের অনুরোধ করেছে। সেই সঙ্গে চুক্তির শর্তাবলীতে সম্মত হয়েছে তেহরান। এর মধ্যে অন্তর্ভুক্ত আছে হরমুজ প্রণালী সম্পূর্ণ উন্মুক্তকরণ এবং ইরানকে পারমাণবিক নিরস্ত্রীকরণ। অন্যথায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নজিরবিহীন সামরিক শক্তি ও ক্ষমতা নিয়ে ইরানের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তে সম্পূর্ণ প্রস্তুত ছিল যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন ওয়াশিংটনের সামরিক হামলা ইরানকে পারমাণবিক কর্মসূচি এবং হরমুজ প্রণালী সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করতে আরও বেশি আগ্রহী করে তুলেছে। এদিকে মার্কিন সংবাদ মাধ্যমে এসেছে শনিবার এক ফোনালাপে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ইরানে হামলা বাড়ানোর পরিকল্পনায় উদ্বেগ প্রকাশ করেন। এরপরই ট্রাম্প হামলা বাতিলের ঘোষণা দিয়ে বলেন মধ্যপ্রাচ্যের দেশগুলো তাকে হামলা বন্ধে রাজি করিয়েছে। এর আগে চরম উত্তেজনার মধ্যে তুরস্ক, পাকিস্তান ও সৌদি পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ফোন আলাপে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সাফ জানান আগ্রাসনের জবাব হবে অত্যন্ত কঠোর। সেই সঙ্গে হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধের হুমকিও দেন। এ পরিস্থিতিতে ট্রাম্প পিছিয়ে যাওয়ায় মধ্যপ্রাচ্যের সংঘাতের অবসান হয় কিনা সেদিকে তাকিয়ে বিশ্ব। ফাতেমা তাসনিম, নিউজ ডেস্ক, দেশ টিভি। রাশিয়া ইউক্রেন যুদ্ধ নতুন করে আরো তীব্র হয়ে উঠছে। ইউক্রেনের কিয়েভ সহ একাধিক অঞ্চলে বড় ধরনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে মস্কো। এতে অন্তত 9 জন নিহত হয়েছেন। এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন যুদ্ধ বন্ধে কূটনৈতিক প্রচেষ্টা চললেও সমঝোতার পথ এখনো কঠিন। অন্যদিকে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ঘাটতি ইউক্রেনকে আরও ঝুঁকির মুখে ফেলছে। শনিবার রাতভর কিয়েভে একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় রাশিয়া। এসব হামলায় অন্তত 9 জন নিহত এবং 33 জন আহত হয়েছেন। রাজধানীর বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হামলায় একাধিক আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়। রাজধানীর শেভচেঙ্কিভস্কি এলাকায় একটি ভবনের অংশ ধসে পড়ে এবং সেখানে আগুন লাগে। ধ্বংসস্তূপে আটকা পড়েন কয়েকজন বাসিন্দা। বিভিন্ন এলাকায় অগ্নিকাণ্ড ও বিদ্যুৎ বিচ্ছিন্নতার ঘটনাও ঘটে। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে সোলোমিয়ানস্কি এবং দারনিৎস্কি জেলায়। দারনিৎস্কি জেলায় প্রাণ হারান 7 জন। ক্ষতিগ্রস্ত হয় ঘরবাড়ি, যানবাহন এবং একটি প্রশাসনিক ভবন। হামলার পর প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন রাশিয়ার 27টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। তবে প্যাট্রিয়ট ব্যবস্থার ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের ঘাটতির কারণে মাত্র একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা সম্ভব হয়েছে। তিনি আরও বলেন প্রতিটি ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র ইউক্রেনের মানুষের জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ। একই দিনে রাশিয়ার খার্কিভ এবং জাপোরিঝিয়া অঞ্চলের 2টি গ্রাম দখলের দাবি করেছে। অন্যদিকে ইউক্রেন জানিয়েছে তারা রাশিয়ার বাশকোরস্তান অঞ্চলের একটি তেল শোধনাগারের অবকাঠামোতে হামলা চালিয়েছে এবং কৃষ্ণসাগরে একটি রুশ কন্টেইনার জাহাজে আঘাত হেনেছে। এদিকে ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন রাশিয়া এবং ইউক্রেনের মধ্যকার যুদ্ধ অবসানের লক্ষ্যে আলোচনা করবে যুক্তরাষ্ট্র। তিনি জানান কূটনীতি পুনরুজ্জীবিত করার সুযোগ খুঁজছে ওয়াশিংটন। মাহমুদা মুফতি, নিউজ ডেস্ক, দেশ টিভি। রাশিয়ার রাজধানী মস্কোর একটি রেস্তোরাঁয় শক্তিশালী আত্মঘাতী বোমা বিস্ফোরণে অন্তত 3 জন নিহত এবং 21 জন আহত হয়েছেন। স্টালিন আমলের একটি বহুতল ভবনে আয়োজিত এক ব্যক্তিগত অনুষ্ঠান চলাকালে এই হামলা চালানো হয়েছে। শনিবার স্থানীয় সময় রাত 8টার দিকে মস্কোর কুদ্রিস্কায়া স্কোয়ারে অবস্থিত বোলজিরোসি রেস্তোরাঁয় এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
পুলিশ জানায় একটি হাতে তৈরি বোমা বহনকারী এক নারী রেস্তোরাঁয় ঢোকার চেষ্টা করলে নিরাপত্তারক্ষী তাকে বাধা দেন। এরপরই বিস্ফোরণে রেস্তোরাঁর নিরাপত্তারক্ষী সহ একজন গ্রাহক এবং ওই নারী নিহত হন। ঘটনায় আরও 21 জন আহত হয়েছেন। হামলার কারণ এবং এর পেছনে কারা জড়িত তা খতিয়ে দেখছে রুশ কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যের টুইন ফলস শহরে একটি ব্যস্ত এলাকায় বন্দুকধারীর হামলায় 3 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে হামলাকারীও রয়েছে, আহত হয়েছেন আরও অন্তত 2 জন। শনিবার স্থানীয় সময় দুপুর 2:30টার দিকে টুইন ফলসের একটি বাণিজ্যিক এলাকায় হামলার ঘটনা ঘটে। পুলিশ জানায় ইন অ্যান্ড আউট বার্গার রেস্টুরেন্টের কাছে এক বন্দুকধারী গুলি চালালে হতাহতের ঘটনা ঘটে। টুইন ফলস পুলিশ প্রধান ম্যাথিউ হিক্স জানান হামলাকারী নিহত হয়েছে এবং বর্তমানে স্থানীয়দের জন্য আর কোনো হুমকি নেই। তবে হামলাকারীর পরিচয় এবং গুলি চালানোর উদ্দেশ্য জানতে তদন্ত চালাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। দেখছেন আন্তর্জাতিক সংবাদ। বাংলাদেশ সহ বিশ্বের 50টি দেশের নাগরিকদের জন্য ভিসা বন্ড কর্মসূচি স্থায়ী করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। আগামী 23 আগস্ট থেকে কার্যকর হতে যাওয়া নতুন এই নিয়মে B1 ও B2 ভিসার আবেদনকারীদের সর্বোচ্চ $20,000 পর্যন্ত বন্ড জমা দিতে হতে পারে। অবৈধ অভিবাসন ঠেকাতে মার্কিন প্রশাসনের এমন কঠোর পদক্ষেপ। যুক্তরাষ্ট্রের ভিসার মেয়াদ শেষ হওয়ার পর অবৈধভাবে দেশটিতে থেকে যাওয়ার প্রবণতা বন্ধে আরও কঠোর হচ্ছে ট্রাম্প প্রশাসন। আগের পাইলট প্রকল্পের সফলতার পর এবার বাংলাদেশ সহ 50টি দেশের জন্য ভিসা বন্ড নীতি স্থায়ী করার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। ফেডারেল রেজিস্টারের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী নতুন নীতিটি কার্যকর হবে আগামী 3 আগস্ট থেকে। প্রয়োগ হবে ব্যবসা ও পর্যটন সংক্রান্ত B1 এবং B2 ভিসার ক্ষেত্রে। কনসুলার কর্মকর্তারা ভিসা ইস্যুর শর্ত হিসেবে আবেদনকারীর কাছ থেকে সর্বোচ্চ $20,000 পর্যন্ত বন্ড জমা দেওয়ার নির্দেশ দিতে পারবেন। আগে এই বন্ডের পরিমাণ ছিল $5,000 থেকে $15,000। তবে মেয়াদের বাধ্যবাধকতা মেনে দেশে ফিরে এলে এ বন্ডের অর্থ ফেরত দেওয়া হবে। দক্ষিণ এশিয়ার বাংলাদেশ, নেপাল ও ভুটান এবং আফ্রিকার 30টি দেশ সহ 50টি দেশের নাগরিকদের ওপর এর প্রভাব পড়বে। তবে তালিকায় নেই ভারতের নাম। এ পদক্ষেপকে ট্রাম্প প্রশাসন জাতীয় নিরাপত্তার অংশ বললেও অনেকেই বলছেন চড়া অঙ্কের এ বন্ড দেশটিতে বৈধ ভ্রমণকে নিরুৎসাহিত করবে, একই সঙ্গে উস্কে দিবে বর্ণ বৈষম্যকেও। লামিয়া হিমি, নিউজ ডেস্ক, দেশ টিভি। পেরুর প্রাচীন নাজকা লাইন্স প্রত্নতাত্ত্বিক এলাকার ওপর দিয়ে উড়ে যাওয়ার সময় একটি পর্যটকবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বিমানে থাকা সবাই নিহত হন। 13 জন যাত্রীর মধ্যে 11 জন বিদেশি পর্যটক ও 2 ক্রু সদস্য ছিলেন। পুলিশ জানায় অ্যারোডিয়ানা কোম্পানির বিমানটিতে উড্ডয়নের পরেই আগুন ধরে যায়, কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ছড়িয়ে পড়েছে আগুন। 2.5 লাখ একরেরও বেশি এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে দাবানল। সরিয়ে নেওয়া হয়েছে বহু মানুষকে। ভয়াবহ দাবানল ছড়িয়েছে গ্রিসের এথেন্সের আশেপাশে এলাকা সহ একাধিক অঞ্চলে। এদিকে ফ্রান্সের দাবানল নিয়ন্ত্রণের দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী সেবেস্তিয়ান লেকর্নু। এবছর ইতিহাসের অন্যতম ভয়াবহ দাবানলের মুখোমুখি হয়েছে ইউরোপ। এমনকি এবার দাবানল গ্রাস করেছে যুক্তরাষ্ট্র ও কানাডাকেও। বিপর্যস্ত এ পরিস্থিতিতে আতঙ্কে কাটছে সাধারণ মানুষের দিন। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন রাজ্য গেল কয়েক সপ্তাহ ধরে দাবানল মোকাবিলা করছে। এর প্রভাব আরও বেড়ে যাওয়ায় ওয়াশিংটনের স্পোকেনের আকাশ ছেয়ে যায় ধোঁয়ায়। শনিবার স্থানীয় কর্মকর্তা জানিয়েছেন ওয়াশিংটন রাজ্যে 2.5 লাখ একরের বেশি এলাকা জুড়ে দাবানল ছড়িয়ে পড়ে। এতে স্পোকেন এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে বহু মানুষকে এবং ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট ঘটেছে। পূর্ব ওয়াশিংটনের প্রায় 2,30,000 মানুষ ঝুঁকিতে। এদিকে ওয়াশিংটনের রাজ্য জর্জ গাইসোলারের 3,000 একর এলাকা জুড়ে সক্রিয় ছিল দাবানল। এতে 4,000 স্থাপনা হুমকির মুখে পড়েছে। শনিবার সকালে রাজ্যের গভর্নর জরুরি অবস্থা জারি করে এবং আগুন জ্বালানোর উপর নিষেধাজ্ঞা দিয়েছেন।
আমাকে এমন একটি ভিডিও পাঠানো হয়েছে যেখানে একের পর এক বাড়ি জ্বলছিল। আমাদের রাজ্য একাধিক দাবানলের কারণে এমন গুরুতর পরিস্থিতির সম্মুখীন হয়েছে, যাদেরকে সরিয়ে নেওয়া হচ্ছে এবং যারা নিজেদের ঘরবাড়ি হারাচ্ছেন তাদের জন্য সমবেদনা। এটি একটি হৃদয় বিদারক পরিস্থিতি। ভয়াবহ দাবানলের পর কঙ্কালসার ফ্রান্সের বনাঞ্চল। বিস্তর এলাকা জুড়ে ছড়িয়ে পড়া দাবানল শনিবার নিয়ন্ত্রণে দাবি করেছেন ফরাসি প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকুর্নো। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জিরোন্দোতে পরিস্থিতি স্থিতিশীল বলে জানান। ভয়াবহ এই আগুনে ৪২,০০০ হেক্টর জমি পুড়ে ছারখার এবং ২ লাখেরও বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়। এদিকে দক্ষিণ পূর্ব ফ্রান্সের পার্বত্য গ্রো বেসিলন অঞ্চলে পুনরায় জ্বলে ওঠা একটি দাবানল নিয়ন্ত্রণে দমকল কর্মীরা কাজ করছেন। গ্রিসের এথেন্সের আশপাশের এলাকাসহ একাধিক অঞ্চলে দাবানল ছড়িয়ে পড়েছে। আগুন নেভাতে দিনরাত কাজ করে যাচ্ছেন দমকল কর্মীরা। জরুরি ভিত্তিতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে। উত্তর পশ্চিমে করিন্ত উপসাগরের তীরে জ্বলছে সবচেয়ে বড় দাবানল। বাসিন্দাদের পোর্তো গেরোমেনো, আগিয়া পেরাভেস্কি এবং আগিওস নেকটারিয়স সহ বেশ কয়েকটি এলাকা ছেড়ে যাওয়ার নির্দেশ দেয় কর্তৃপক্ষ। ফাতেমা তাসনিম, নিউজ ডেস্ক, দেশ টিভি। চীনে আকস্মিক বন্যা ও ভূমিধসে উত্তর পশ্চিমের গাংসু প্রদেশে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫ জনে। ইউয়ান কাউন্টিতে প্রাকৃতিক এ দুর্যোগে আহত হয়েছেন আরও ২৩ জন। অন্যদিকে পরিস্থিতির অবনতির মধ্যে বেইজিং ও সিচুয়ান সহ বিভিন্ন অঞ্চলে অতি ভারী বৃষ্টিপাত এবং আসন্ন সুপার টাইফুন ডলফিনের কারণে নতুন করে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। ভেসে যাচ্ছে দোকানের সব সরঞ্জাম। তীব্র স্রোতে দাঁড়িয়ে থাকাটাই কষ্টকর। এমন পরিস্থিতির মুখোমুখি চীনের শিয়ান প্রদেশের লিনটং অঞ্চলের বাসিন্দারা। চীনের উত্তর পশ্চিমাঞ্চলীয় গানসু প্রদেশে ভারী বৃষ্টিপাতে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানি বেড়ে চলেছে। একই সঙ্গে বর্ষা মৌসুমে টানা বৃষ্টির কারণে ডিংশি সহ গানসুর বিভিন্ন এলাকায় নতুন করে ভূমিধসের আগাম সতর্কতা জারি রয়েছে। দুর্যোগের এ পূর্বাভাস কেবল গানসুতেই সীমাবদ্ধ নেই। জাতীয় আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র দক্ষিণ পশ্চিম থেকে উত্তর পূর্বাঞ্চল পর্যন্ত বিস্তীর্ণ অঞ্চলে ভারী বর্ষণ, প্রবল বাতাস ও বজ্রঝড়ের সতর্কতা জারি করেছে। পাশাপাশি সিচুয়ান প্রদেশেও টানা বর্ষণে পরিস্থিতি নাজুক আকার ধারণ করেছে। রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভি জানিয়েছে এই প্রদেশ থেকে ৬৪,৬০৯ জনকে সম্প্রতি সরিয়ে নেওয়া হয়েছে। বন্যার সঙ্গে যুক্ত হয়েছে নতুন আতঙ্ক। পশ্চিম প্রশান্ত মহাসাগর থেকে ধেয়ে আসছে সুপার টাইফুন ডলফিন। বুধবার থেকে এটি চীনের দক্ষিণ পূর্ব উপকূলে প্রভাব ফেলতে শুরু করবে বলে সতর্ক করেছে আবহাওয়া অফিস। লামিয়া হিমি, নিউজ ডেস্ক, দেশ টিভি। সিংহাসনের উত্তরাধিকার নিয়ে তীব্র সংকটের মুখে পড়েছে জাপানের ঐতিহ্যবাহী রাজপরিবার। বর্তমানে মাত্র ৩ জন পুরুষ উত্তরাধিকারী অবশিষ্ট রয়েছেন, যাদের 2 জনই প্রবীণ। তবে এমন পরিস্থিতিতেও নারীদের সিংহাসনে আরোহণের ওপর বহাল রয়েছে নিষেধাজ্ঞা। সরকারের নতুন বিলে রাজকুমারীদের বাদ রেখে পূর্বে রাজপরিবার থেকে ছাঁটাই করা পুরুষ সদস্যদের পুনর্বহালের প্রস্তাব করা হয়েছে। জাপানের রাজপরিবার বিশ্বের অন্যতম প্রাচীন রাজবংশ। তবে ১৯৪৭ সালের রাজবংশীয় আইন অনুযায়ী বর্তমানে কেবল পুরুষদেরই সিংহাসনে আরোহণের অধিকার রয়েছে। এই কঠোর নিয়মের কারণে রাজকুমারীরা উত্তরাধিকার থেকেও বঞ্চিত হন। এরই ধারাবাহিকতায় জাপানের ক্রিসান্থেমম সিংহাসন এখন অস্তিত্ব সংকটের মুখে। ৬৬ বছর বয়সী সম্রাট নারুহিতোর জনপ্রিয় কন্যা রাজকুমারী আইকো থাকা সত্ত্বেও প্রচলিত আইনের কারণে তিনি উত্তরাধিকারী হতে পারছেন না। বর্তমানে রাজপরিবারে যোগ্য পুরুষ উত্তরাধিকারী মাত্র ৩ জন, যার মধ্যে 2 জনই প্রবীণ। একমাত্র তরুণ সদস্য ১৯ বছর বয়সী রাজপুত্র হিসাহিতো। সংকট কাটাতে সরকারের সবশেষ প্রস্তাবে রাজপরিবারকে পূর্বে ছাঁটাই করা সদস্যদের পার্শ্বীয় শাখাগুলো থেকে 15 বছর বা তার বেশি বয়সী অবিবাহিত এবং নিঃসন্তান সদস্যদের দত্তক নেয়ার অনুমতি দেয়া হয়েছে। ফলে তাদের সন্তানরা উত্তরাধিকারী হওয়ার যোগ্য হবেন। চুও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাকোতো ওকাওয়া বলেন, নারীদের সম্রাট হতে না দেওয়ার পেছনে কোনো যৌক্তিক ভিত্তি নেই। অতীতে জাপানে 8 জন সম্রাজ্ঞী ছিলেন। নারীদের নিষেধাজ্ঞা মূলত আধুনিক কালের নারী বিদ্বেষের বহিঃপ্রকাশ।
জনমত জরিপে সিংহভাগ নাগরিক নারী সম্রাটের পক্ষে, তবে ক্ষমতাসীন দল এ পরিবর্তনের ঘোর বিরোধী। ঐতিহ্য ও আধুনিকতার এ দ্বন্দ্ব জাপানের জাতীয় ভিত্তিকে এক বড় পরীক্ষার মুখোমুখি দাঁড় করিয়েছে। লামিয়া হিমি, নিউজ ডেস্ক, দেশ টিভি। সৌদি আরব প্রবাসী সেবা কেন্দ্র এক্সপেট্রিয়েটস ডিজিটাল সেন্টার ইডিসি কার্যালয়ে গণমাধ্যম কর্মীদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রিয়াদে বাংলাদেশ দূতাবাস অনুমোদিত ইডিসি প্রবাসী বাংলাদেশিদের সেবা দেওয়ার লক্ষ্যে 2017 সাল থেকে 2026 সাল পর্যন্ত সকল কার্যক্রম নিয়ে আলোচনা হয়। প্রবাসী সেবা কেন্দ্র ইডিসি অফিসের মাধ্যমে সৌদি আরবে বসবাসরত বাংলাদেশিরা ই পাসপোর্ট অনলাইন আবেদন, জন্ম নিবন্ধন সংশোধন আবেদন, এনআইডি আবেদন সহ সব ধরনের সেবা নিতে পারছেন। আর এই ছিল এখনকার আন্তর্জাতিক সংবাদ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।